ওরা সরাসরি লাশকে পোড়ায় ফেলে, এই গর্তের মধ্যেই মূলত পোড়ায়, দেন হচ্ছে মাটি চাপা দিয়ে দেয়। শ্মশানের পাশে রিসোর্ট, ইন্টারেস্টিং। চুংদারবক রিসোর্টটা সবার শেষে একটু উঁচুতে, এখান থেকে চারিদিকের ভিউ প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। এখান থেকে তাহলে সানসেট সানরাইজ দুইটাই সুন্দরভাবে দেখা যাবে। থাকতে পারবে ম্যাক্সিমাম 8 জন, সাথে অ্যাটাচ টয়লেট আছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটি। বাইরে আমাদের টেন্ট রেডি করতেছে। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি আছি এখন চিয়াং রোডে। আজকে আমার গন্তব্য হচ্ছে বান্দরবানের লামা। তো এখান থেকে সরাসরি লামা যাওয়া যায় না, এখান থেকে প্রথমে যাব চকরিয়া পর্যন্ত, দেন চকরিয়া থেকে বাসে করে লামা। আর এখান থেকে চকরিয়ার বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 950 টাকা। তো চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, মাত্রই বাস থেকে নামলাম। আছি এখন চকরিয়া বাস টার্মিনাল। এখান থেকে প্রথমে ফ্রেশ হবো, দেন নাস্তা করবো, দেন রওনা দিব লামার উদ্দেশ্যে। চকরিয়া বাস টার্মিনালের পাশে দুইটা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে লোকাল মাহিন্দ্রায় করে আলীকদম এবং লামা যাওয়া যায়। এখান থেকে লোকাল মাহিন্দ্রায় করে আলীকদমের ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা, আর লামার ভাড়া হচ্ছে জনপ্রতি 80 টাকা। এখান থেকে রিজার্ভ চান্দের গাড়িতে করেও আলীকদম এবং লামা যাওয়া যায়। রিজার্ভ চান্দের গাড়িতে আলীকদম পর্যন্ত ভাড়া হচ্ছে 2000 টাকা, আর লামা পর্যন্ত ভাড়া হচ্ছে 1800 টাকা। তবে আমি যেহেতু বাজেট ট্রাভেলার, সেক্ষেত্রে আমি রিজার্ভ যাব না। আমার প্রথম পছন্দ হচ্ছে লোকাল বাস। আর লোকাল মাহিন্দ্রাতেও যাওয়া যায়, বাট লোকাল মাহিন্দ্রাতে যাবো না, কারণ লোকাল মাহিন্দ্রা অনেক ঘিঞ্জি হয়। বাস কোনটা? লোকাল বাসের টিকিট কেটে নিচ্ছি। বাসের নাম হচ্ছে মাতামুহুরি। এই বাসই লামা হয়ে আলীকদম পর্যন্ত যাবে। তো এই লোকাল বাসের আলীকদম পর্যন্ত ভাড়া হচ্ছে 100 টাকা, আর লামার ভাড়া হচ্ছে 70 টাকা। লোকাল বাসে চড়তেছি, অলমোস্ট কাঁধের ওপর মানুষ নিয়ে বসে আছি। 100 টাকার ভাড়া এটুকু সহ্য করতে হবে। অলমোস্ট 1.5 ঘন্টা রাস্তা। তাতে হচ্ছে আমাদের এনআইডি কার্ড। তো লামা আলীকদম ঢোকার আগে ইয়াংসা আর্মি ক্যাম্প পড়ে, অবশ্যই ইয়াংসা আর্মি ক্যাম্পে ভোটার আইডি কার্ডের ফটোকে জমা দিতে হয়। তাই প্রত্যেক ট্রাভেলারের জন্য এটা মাস্ট। এটা জমা দিয়ে দেন নাম এন্ট্রি করে দেন আলীকদম অথবা লামা ঢুকতে হয়। বাস আমাদের এখানে নামাই দিচ্ছে। আমরা আছি এখন বিরিঞ্জা বাজারে। আর বিরিঞ্জা বাজারের হাতের বাই যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে মূলত মিরিঞ্জা ভ্যালির রাস্তা। রাস্তার শুরুতে প্রায় সকল রিসোর্টের নাম এবং নাম্বার দেওয়া আছে ব্যানারের মধ্যে। আর আমরা যেই রিসোর্টে যাব তার নাম হচ্ছে চুংদারবক। আর এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে অলমোস্ট 30 থেকে 35 মিনিটের মতো, বা একটু স্লো হাঁটলে 40 মিনিটের মতো। শীতের শেষ হলো মাত্র, রাস্তা পুরো শুকনা, এই জন্য প্রচুর ধুলাবালি রাস্তায়। আর পাহাড় এখনো ধূসরই আছে, সবুজ হয় নাই, গাছে নতুন পাতা আসেনি এখনো। এই রাস্তায় বাইক দিয়ে ওঠা যায়, চাঁদের গাড়ির ব্যবস্থাও আছে, তো বাইক দিয়ে ওঠা বেশি রিস্কি। সো আমরা বাইকে যাবো না, আমরা হেঁটেই যাব। আর এখন চাঁদের গাড়িতে যাওয়া যায় মেবি বড় কোনো গ্রুপ হইলে, আমরা মাত্র 5 জনের গ্রুপ, সেজন্য চাঁদের গাড়িও নিই নাই। আর রাস্তার অবস্থা খুবই ভঙ্গুর। এই যে অবস্থা, এর মধ্যে 100 সিসির বাইক দিয়ে ওঠা বিপজ্জনকই মনে হয়। একটা করে বাইক যাচ্ছে, একটা করে চাঁদের গাড়ি যাচ্ছে, আর পুরো রাস্তা ধুলায় ছেয়ে যাচ্ছে। বাইক যাবে আর এই যে ধুলা উঠতেছে, মাস্ক নিয়ে আসতে হতো। প্রচণ্ড ধুলা। এই ধুলার মধ্যে বাইকে উঠলে ভালো হতো, বা চাঁদের গাড়িতে উঠলে ভালো হতো। প্রচণ্ড ধুলো। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা বিপদে পড়ে যাবে এখান দিয়ে হাঁটে যাওয়ার সময়। তবে যে রাস্তা, সেই রাস্তাতে বাইক রিস্কি। একটা করে চাঁদের গাড়ি যাচ্ছে আর ধুলা চারদিক ছেয়ে যাচ্ছে।
মিরিঞ্জা বাজারের মোড় থেকে, মানে যেখান থেকে মিরিঞ্জা ভ্যালি রাস্তা শুরু, সেখান থেকে একদম টপ পর্যন্ত চাঁদের গাড়িতে যাইতে সময় লাগে কত 5-7 মিনিট। আর হচ্ছে সেক্ষেত্রে ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। তো আমি হেঁটেই যাব, কারণ হচ্ছে প্রথমত হেঁটে যাওয়ার কারণ হচ্ছে পাহাড়ের ট্রেকিং না করলে পাহাড়ের অ্যাকচুয়ালি সৌন্দর্যর মজাটা পাওয়া যায় না। আর এত কষ্ট করে 40 মিনিট 35 মিনিট কষ্ট করার পরে যখন পাহাড়ের চূড়ায় উঠে সৌন্দর্য দেখা হয়, তখন সেইটা শুধু সৌন্দর্য না, সেটা সারা জীবনের মেমোরি হয়ে যায়। একদম শুরুতে একটা বার্মিজ আচার অ্যান্ড শপ, মিরিঞ্জা ভ্যালি ইনফরমেশন সেন্টার, এখানে দোকান আছে। আর সেখান থেকে মিরিঞ্জার প্রথম রিসোর্ট শুরু আর কি। তো ভাবতে থাকি, মূলত এই রাস্তাতে মিরিঞ্জার সকল রিসোর্ট একটা 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 করে সামনের দিকে আসতে থাকবে। আর আমাদের চুংদারবক একদম শেষের দিকে। একটা রিসোর্ট আছে, নাম মেঘকুঞ্জ রিসোর্ট। এটা মেঘকুঞ্জের রিসেপশন। মোটামুটি খুব লাক্সারিয়াস ভাবে এখন মিরিঞ্জা ভ্যালি সাজানো হয়েছে। গ্লাস দিয়ে একটা ভিউ পয়েন্ট বানানো, এদিকে গ্লাস হাউস, পড হাউস আছে। মানে এখন মিরিঞ্জা ভ্যালিতে মোটামুটি একটা লাক্সারিয়াস ট্যুরও দেওয়া যায়। একদম প্রথম দিকে মিরিঞ্জা ভ্যালিতে শুধু জুমঘর ছিল আর ক্যাম্পিং করা যেত, এখন সকল সুযোগ সুবিধা। আগে যখন মিরিঞ্জা ভ্যালির প্রথম শুধুমাত্র জুমঘর ছিল আর এখানে টেন্ট করা যেত, এখন মোটামুটি সবই পাওয়া যায়। আগে যখন মিরিঞ্জা ভ্যালিতে প্রথম আসি, তখন সেখানে সোলারের মাধ্যমে রাত্রে 1 ঘন্টা বা জেনারেটরের মাধ্যমে রাত্রে 1 ঘন্টা মোবাইল চার্জ দেওয়া যেত। এখন মোটামুটি যে রিসোর্টগুলো হয়েছে প্রচুর লাক্সারিয়াসভাবেই তারা সাজাইছে। এই যে মেঘকুঞ্জ রিসোর্টের আরও একটা কটেজ, এগুলোতে অ্যাটাচ টয়লেট আছে, 24 ঘন্টা কারেন্ট পাবেন। সামনে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এটা হচ্ছে এই মিরিঞ্জা ভ্যালির প্রথম রিসোর্ট। একদম মিরিঞ্জা ভ্যালি যখন তৈরি হয় বা ডিজাইন করা হয়, তারপর যে রিসোর্টটা তৈরি করা হয় সেটা হচ্ছে এই রিসোর্ট। দেন আস্তে 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 বাকি রিসোর্ট তৈরি হয়। বর্তমানে মিরিঞ্জা ভ্যালিতে অলমোস্ট 40+ জুমঘর রিসোর্ট আছে। মারাইনসা হিল রিসোর্ট, এখানে দেওয়া আছে আবাসিক এরিয়া, দর্শনার্থী প্রবেশ নিষেধ, ঢোকা যাবে না। মোটামুটি এই রিসোর্টটার ভালো হাইপ আছে। এখানে নাকি একটা জুমঘর আছে যেখানে খুব ভালো ভিউ পাওয়া যায়। সো সেই জন্য এই রিসোর্টটার হাইপ অনেক বেশি। আমি মোটামুটি যতবারই ফোন দিচ্ছি এই রিসোর্টটাতে, কখনোই মানে ওদের যে হাইপ সহ যে জুমঘরগুলো আছে যেগুলো থেকে ভালো ভিউ পাওয়া যায়, ওগুলো খালি পাই নাই। সামনে একটা খুব খাড়া ঢালু আছে, এই ঢালুটার ভয় মূলত বাইক নিয়ে নেই। আর রাস্তার অবস্থা অনেক ভঙ্গুর, যে একটু স্লিপ করলে দুর্ঘটনা ঘটার চান্স থাকে। আর পাশে হচ্ছে মিরিঞ্জার ডেঞ্জার হিল রিসোর্ট, সাজানো গোছানো একটা রিসোর্ট। মোটামুটি সব রিসোর্ট এখন সাজানো গোছানো, অনেক লাক্সারিয়াস করে সাজানো। এই সেই রাস্তা, ঢালু রাস্তা, ক্যামেরা অত ঢালু লাগতেছে না, খালি চোখে প্রচণ্ড ঢালু। আর ঢালু ম্যাটার না, ম্যাটার হচ্ছে রাস্তাটা ভঙ্গুর, এই এবড়ো থেবড়ো। সো একটু 19-20 হইলেই 100 cc যে চিকন চাকার বাইকগুলো আছে সেগুলোতে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আর এইদিকে গাছে পাতা নাই বলেই চলে। সো মিরিঞ্জা ভ্যালি বা মারান্তং ভ্যালি এগুলোতে ঘোরার জন্য বেশ সময় হতে পারে বর্ষার শেষ থেকে শীতের শুরুতে, তখন অ্যাকচুয়াল সবুজটা পাওয়া যায়। আর শীতের শুরুতে তো পুরো মেঘে চারিদিক ঢেকে যায়। সো আপাতত ধূসর পাহাড় দেখি সন্তুষ্ট থাকতে হইতেছে। বাট পাহাড় ধূসর হোক বা সবুজ হোক, পাহাড়ে অদ্ভুত এক সৌন্দর্য আছে, মায়া আছে, সেটা পাহাড়ে আসলেই বোঝা যায়। এই মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু। আর এই মিরিঞ্জা ভ্যালির নকশাকার হচ্ছেন ভ্যান রিয়াল ম্রো, যিনি এটা ডিজাইন করছে। তো এখানে এই রিসোর্ট হওয়ার আগে এখানে বাগান ছিল, বিভিন্ন ফলের বাগান ছিল। তো যখন বাগান ছিল তখন থেকেই যখন বাগান ছিল তখন থেকেই মানুষ এখানে আসতো, ট্রাভেলার এখানে আসতো, এসে ক্যাম্পিং করতো। আর এখান থেকে খুব সুন্দর একটা মেঘের
আর পাহাড়ের খেলা দেখা যায় সেটা উপভোগ করতো। তো যেহেতু এখানে ট্রাভেলারদের আনাগোনা ছিল, দ্যাটস ওয়াই ভ্যান রিয়াল যিনি ছিলেন তিনি ভাবলেন যে এখানে কোনো একটা পর্যটন কেন্দ্র তৈরি করা যায় কিনা। দেন তার প্ল্যান মাফিকই আজকে এই মিরিঞ্জা ভ্যালি। এটা লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। এটা একটা রিসোর্ট মিরিঞ্জা ভ্যালির মধ্যে। সর্বপ্রথম এই রিসোর্টই তারা একদম অ্যাটাচ টয়লেট সহ কটেজ নিয়ে আসছিল, তারপর আস্তে 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 বাকিরাও শুরু করে। ভিডিওগ্রাফি হচ্ছে এখানে। আপনাকে নেমে যাবেন এখন? চলে যাবেন নাকি আসছেন? আচ্ছা, কোন রিসোর্টে উঠলেন? এখন উঠেন নাই? প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে হাঁটতেছি, মাত্র সকাল 10টা বাজে, তাও রোদের কি তীব্রতা। আর নিচে এত ধুলা, মনে হচ্ছে পাউডারের মধ্যে দিয়ে হাঁটতেছি। তো এই সময়টাতে পাহাড় না আসাই ভালো, কারণ হচ্ছে এই সময়টাতে পাহাড় সবুজ থাকে না। আর মিরিঞ্জা ভ্যালিতে আসে তো মূলত মানুষ মেঘ দেখতে। এখন এই সময়টাতে খুব একটা মেঘও দেখা যায় না, খুব একটা দেখা যায় না বলতে হচ্ছে দেখা যায় না বলেই চলে। আর আমি যখন আসছিলাম প্রথম দিকে মিরিঞ্জা ভ্যালিতে, তখন রিসোর্ট ছিল হাতে গোনা 4-5টা। এখন অলমোস্ট প্রতি 2 মিনিট পর পর একটা করে রিসোর্ট, ডানে বামে 2 পাশে। মানে রিসোর্ট দিয়ে এত পরিমাণ রিসোর্ট, সো মানুষ যে চারপাশে যে প্রকৃতি দেখবে সেইটার সুযোগ খুব একটা আছে বলে অনুমান হয় না। জাস্ট অবকাশ যাপনের জন্য আসবে আর কি। আমরা আমাদের রিসোর্ট এরিয়া চলে আসছি। আমাদের রিসোর্টের নাম চুংদারবক। এই সামনের যে রিসোর্ট পড হাউস বা জুম ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের রিসোর্টেরই। মানে হচ্ছে আমাদের রিসোর্ট না, আমরা যে রিসোর্টে থাকবো আর কি। মানে হচ্ছে আমরা একদিনের জন্য এই রিসোর্টে টেন্ট ভাড়া করছি, দেন টেন্টে থাকবো। সামনের এত রিসোর্ট রাইখা আইসা কেন চুংদারবকে আসলাম, কারণ হচ্ছে চুংদারবক রিসোর্টটা সবার শেষে একটু উঁচুতে। এখান থেকে চারিদিকের ভিউ প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় এখান থেকে। তাহলে সানসেট সানরাইজ দুইটাই সুন্দরভাবে দেখা যাবে। দ্যাটস ওয়াই এই চুংদারবক সিলেক্ট করা। চুংদারবকে চলে আসছি। ওই পাশের যেই কটেজগুলো আছে ওগুলো চুংদারবকের অংশ। এখন যাচ্ছি মূলত রিসিপশনে এই পাশে, আর নতুন কটেজ হয়েছে ওই পাশে। প্রচণ্ড গরম লাগতেছে। চুংদারবকের রিসিপশনে চলে আসছে। প্রচণ্ড টায়ার্ড, গরম, রেস্ট করে এখানে বসে একটু অনেকক্ষণ পরে ছায়ার মধ্যে আসছি। ওয়াও, খুব সুন্দর করে সাজাইছে। ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কটেজ সোলারও আছে এখানে লাগানো, এখানে একটা ভিউ পয়েন্ট। আর সেই যে বরাবর সামনে যে জুমঘরটা আছে, যখন এই চুংদারবক প্রথম হয়, মাত্র কনস্ট্রাকশন হচ্ছিল, তখন আমি আইসা এই জুম করেছিলাম। নস্টালজিয়া ফিল হচ্ছে। এই সেই জুমঘর, আগে একটু ভাঙাচোরা ছিল, এখন ঠিক করছে। আগে এই মাচাংগুলা বাঁশের ছিল, এখন কাঠে বানানো হয়েছে। রিসিপশনের পাশেই মাচাং করা আছে, এখান থেকে এইরকম একটা ভিউ পাওয়া যায়। ওয়াও, এখান থেকে সানসেট দেখা যায়। তো এটা হচ্ছে চুংদারবকের সানসেট পয়েন্ট। আর একটা জিনিস দেখাই, একটা পেঁপে কিনে নিয়ে আসছি। এটার ওজন তো মিনিমাম 1.5 কেজি হবে না? 2 কেজি। এই 2 কেজি সাইজের যেই পেঁপে, এটার দাম নিচ্ছে মাত্র 80 টাকা। মানে যখন জিজ্ঞাসা করছি দাম কত, লোকটা যখন বলে এটা দাম হচ্ছে 100 টাকা, তখন আমরা অবাক হয়ে গেছি যে আমাদের শহরে এগুলোর দাম মিনিমাম। এই পেঁপে কেজি কত করে? 80 টাকা করে না?
80 হয়তো। আমাদের এখানে 80 করে পেঁপে কেজি বিক্রি করে, আর এখানে প্রায় 2 কেজি ওজনের একটা পেঁপে কিনে নিয়ে আসছি 80 টাকা দিয়ে। দামাদামি করছিলাম একটু, 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই জন্য। পাহাড়ে ক্যাম্পিংয়ে আসলে বা জুম করে থাকলে মানুষের প্রথমেই একটা অবজেকশন থাকে, সেটা টয়লেট নিয়ে। তো যাই, টয়লেট বা ওয়াশরুমটা কীরকম সেটা দেখে আসি। এটা হচ্ছে ওয়াশরুম। এইটা ওয়াশরুমের ভিতরের অবস্থা, মোটরের পানি আছে, ভালোই। ওয়াশরুমের অবস্থা আলহামদুলিল্লাহ, ওয়াশরুমের অবস্থা ভালোই। সো যারা চুংদারবকে আসবে তাদের আর যাই হোক ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। কারণ হচ্ছে ওয়াশরুম একটা ফ্যাক্ট। এই মারায়নতং, তারপর হচ্ছে মাইতাতুইম, যে সকল পাহাড়ে আর কি ক্যাম্পিং করা যায় বা জুম করা আছে, সে সকল জায়গায় একটা কমন সমস্যা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের যাচ্ছে অবস্থা, মানে ওয়াশরুম ঠিক না, আবার ওয়াশরুমে পানি থাকে না। তারপর দেখা যাচ্ছে ওয়াশরুম আছে, পানির ব্যবস্থা নাই, পানি কিনে নিয়ে যেতে হচ্ছে। সো এটা একটা পেইন। সো আপাতত এই রিসোর্টে বা এই ক্যাম্প সাইটে ওই পেইনটা নাই। এখন 11টা বাজে, বাইরে প্রচণ্ড রোদ, তাই এখনও টেন্ট দেয় নাই। এই রোদের মধ্যে টেন্ট প্রচণ্ড গরম থাকবে, ভিতরে বসা যাবে না। তাই রিসেপশনের সামনে যে খোলা জায়গাটা আছে বারান্দার মতো, তো সেখানে বসেই সবাই আড্ডা দিয়েছি, শুয়ে রেস্ট করতেছি। সো ঘুমে ধরে গেছে, তো টেন্ট দেওয়া আগ পর্যন্ত এখানে বসে রেস্ট করব। এখানে সবাই বসেই মোটামুটি আড্ডাই দিচ্ছে, গল্প করতেছে। উপরে ছাউনি আছে, খালি জায়গাও আছে, এই জন্য বাতাসও ঢুকতেছে, ঠান্ডা ওয়েদার। আর এইটা হচ্ছে রিসেপশন। ম্যানেজারও নাই, ম্যানেজার কোথায় যেন গেছে। ম্যানেজার এসে মেবি আমাদেরকে টেন্টের ব্যবস্থা করে দেবে। এই চুংদারবক রিসোর্টটা সুন্দরভাবে সাজাইছে। এইদিকে একটা দুইটা জুমঘর আছে, এটা রিসেপশন, একটা ভিউ পয়েন্ট। আর একটু নিচে ওরা এখানে একটা ওয়াশরুম বানাইছে। ওয়াশরুম মানে হচ্ছে এখানে শুধু হাত পা ধোয়া যায়। আর এইদিকে টয়লেট। আর পাশের যে পাহাড়টা আছে ওইটা ওদের এরিয়া, 1 2 3 4, এই সবগুলোই হচ্ছে ওদের কটেজ। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে এখানে 24 ঘন্টায় পানি পাওয়া যায়, আর সোলার ব্যবস্থা আছে। কটেজগুলোতে 24 ঘন্টায় কারেন্ট থাকে। তবে এই রিসোর্টের নাম চুংদারবক, ইন্টারেস্টিং নাম। তো চুংদারবক কেন দিল? অন্যান্য রিসোর্ট তো মিরিঞ্জা রিসোর্ট, তারপর সানসেট, সানরাইজ রিসোর্ট, এরকম নাম থাকে। এটার নাম চুংদারবক কেন? আসলে এই জায়গাটাতে আগে চুং নামে একজন মুরং ভদ্রলোক ছিলেন, তার একটা জুমঘর ছিল। তো চুং যেহেতু তার নাম ছিল, আর ভাইকে আমরা দাদা বলে সম্বোধন করি, কেউ দা বলি, তো সে চুং ভাই থেকে আসছে চুংদা। আর মুরং ভাষায় জুমঘরকে বলা হয় বক। তো সেক্ষেত্রে চুং দাদার জুমঘর বা চুং ভাইয়ের জুমঘর থেকে চুংদারবক মানে হচ্ছে চুং দাদার জুমঘর। তো যেহেতু এটা আগে এখানে ছিল চুংদারবক বা চুং দাদার জুমঘর ছিল, তো সেই নামকরণ এখানে করা হয়েছে। এই জন্য পুরো রিসোর্টটার নাম দেওয়া হয়েছে চুংদারবক। অনেকক্ষণ শুয়েছিলাম, এখন একটু হাত মুখ ধুবো। ওই সামনেই পানির ট্যাঙ্ক আছে,
সেখান থেকে শুধু হাত মুখ ধোয়ার অপশন আছে, আর গোসল করার অপশন আছে। ওইখানে একটা ওয়াশরুম ওরা বানাইছে গোসল করার জন্য। বাট যদি যারা টেন্ট নেবে, যারা টেন্টে থাকবে, ক্যাম্পিং করবে, তাদের গোসল করতে হইলে 100 টাকা এক্সট্রা দিতে হবে। আদারওয়াইজ হাত মুখ ধুয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই যে হাত মুখ ধোয়ার জায়গা, এইটাকে ছাড়লে মনে হয় পানি আসবে। ঠিক আছে। আমাদের টেন্ট মূলত এই পাশটাই করব, আর ওই পাশটাতে এখনো যাওয়া হয় নাই। তো ওই পাশটাতে গিয়ে দেখি কটেজগুলোর কী অবস্থা। বাতাসটা অসাধারণ, বাতাসের শব্দে মন ভরে যাচ্ছে। কত সুন্দর রিসোর্ট। এদিকে একটা আবার জঙ্গল বিলাস রিসোর্ট। রোদের তাপ কমে নাই, জাস্ট বাতাসের জন্য গায়ে লাগতেছে না। মূলত এই দুটা পড হাউস, আর এই পড হাউস দুটা থেকে সামনের ভিউ। অবশেষে তুমি চলে আসছো। এখানে একটা কটেজ আছে, আর ওইদিকে এটা গ্লাস হাউস, আর ওইটা হচ্ছে পড হাউস। আর তার পাশে যে পড হাউসগুলো আছে ওইটা অন্য রিসোর্ট, মেবি ওইটা হচ্ছে মিরিঞ্জা সানসেট রিসোর্ট। দেখা যাচ্ছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, যদি গেস্ট থাকে তাহলে তো যাওয়া যাবে না। আর একটু আগে যে পড হাউসটা দেখাইলাম, ওরা আসছে নারায়ণগঞ্জ থেকে, আমারও আসছে নারায়ণগঞ্জ থেকে, তো ওদের সাথে পরিচয় হয়ে গেছে। আর ওরা আইচুং দরবাকে উঠছে, ওই পড হাউসে উঠছে। দ্যাটস ওয়াই ওদের অনুমতি নিয়ে দেন হচ্ছে ওই রুম দেখাতে পারলাম আর কি। এই পাশটা থেকে ভিউ পাওয়া যায় ভালোই, বাট এই পাশটা থেকে রিসেপশনে যে পাশটা আমরা যেখানে টেন্ট করব, মানে আমরা টেন্ট করবো সানসেট পয়েন্টে। সানসেট পয়েন্টের বাতাস বেশি, প্রচণ্ড বাতাস। সানসেট পয়েন্টটা মূলত পশ্চিম দিকে মুখ করা, দ্যাটস ওয়াই ওই দিক থেকে বাতাস আসতেছে। আর তো এই দিকেও বাতাস আছে, বাট অল্প। সো এখন আবার আমাদের সেই সানসেট পয়েন্টে যেখানে আমরা টেন্ট করবো সেখানে ফেরত যাচ্ছি। এখানে গরম লাগতেছে, শুকনো পাতার মরমর সাউন্ড ভালো লাগতেছে অনেক। এটা গোসলখানা, তালা দিয়ে রাখছে, কারণ গোসলখানা সবার জন্য না। যারা জুম করে ভাড়া নেবে, জুম করে ভাড়া 2000 টাকা। 2000 টাকায় জন্য গোসল করতে দিবে না তারা। যদি জুম করে ভাড়া 2500 টাকা দেওয়া হয়, তখনই তারা গোসল করার পারমিশন পাবে। আদারওয়াইজ অথবা জনপ্রতি গোসল করতে হলে 100 টাকা দিয়ে তাদের গোসল করতে হবে। ওই পাশে কোনো জুম ঘর নাই, সবগুলো কটেজ আর পট হাউস। আর এই পাশে দুইটা জুম ঘর আছে। জুম ঘরগুলো, এই একটা জুম ঘর আর ওই একটা জুম ঘর, এই দুইটা জুম ঘর। আর জুম ঘরের ভেতরের অবস্থাটা এইরকম। জুম ঘরের মধ্যে একটা সুন্দর জানালা আছে, কম্বল আছে, বালিশ আছে, তোষকও আছে। আর মজার ব্যাপার হচ্ছে উপরে ছোট একটা ফ্যানও আছে। আর এই জুম ঘরের জন্য
ভাড়া দিতে হবে 2000 টাকা। আমার সামনে আছে মামুন ভাই। মামুন ভাই মূলত হচ্ছে আপাতত এই রিসোর্টের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। তো মামুন ভাই থেকে আমরা ডিটেল জেনে নিই। ভাই এখানে আপনাদের এখানে দেখছি পড হাউস আছে, তারপর হচ্ছে এই গ্লাস হাউস আছে, জি, কটেজ আছে, কোনটার ভাড়া কীরকম? আমাদের হচ্ছে সবগুলোর ভাড়া কাপলদের জন্য হচ্ছে 5000 টাকা, জি, আর ওটা হচ্ছে আপনার কাপলদেরকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা রাখা হয়। আর আপনার গ্রুপের জন্য হচ্ছে যদি 5 জন হয় তখন হচ্ছে 5000 টাকা রাখা হয়, তখন যদি 5 জনের বেশি হয় জন প্রতি হচ্ছে 500 টাকা করে বাড়বে। মানে আমি এখানে কথা বলে আসলাম, ওরা 6000 টাকা দিয়ে ভাড়া নিচ্ছে, কারণ আমরা 5 জনের বেশি তাই। হ্যাঁ যদি কটেজ ভাড়া নেওয়া হয় তাহলে তো আলাদা আবার খাবারের টাকা দিতে হবে। হ্যাঁ অবশ্যই। খাবারের জন্য কত টাকা? খাবারের প্যাকেজ হচ্ছে আপনার জন প্রতি 750 টাকা। আর জুম করে ভাড়াটা কীরকম? জুমঘর হচ্ছে আপনার গোসল সহ হচ্ছে 2500 টাকা, হুম। আর গোসল ছাড়া হচ্ছে 2000 টাকা। আর তাঁবুর জন্য? তাবু হচ্ছে আপনার খাবার সহ প্যাকেজ হচ্ছে 1050 টাকা। 1050 টাকা। হুম। তো সেক্ষেত্রে যারা তাঁবু ইউজ করবে তারা গোসল করতে যদি চায়? যদি গোসল করতে চাই তাহলে হচ্ছে আমাদের আলাদা করে 100 টাকা করে পে করা লাগবে পার পার্সন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের দুপুরের খাবার চলে আসছে। দুপুরের খাবারে বাহ, এটা হচ্ছে চিকেন, এটা ভেজিটেবল, 1 পিস ডিম, সিদ্ধ ডিম, আর বেগুন ভর্তা, আর সাথে আছে ভাত। এটা কি ভর্তা ওইটা? ঝাল বেশি? না না, শিওর? নর্মাল। হ্যাঁ, ভর্তার অনেক টেস্ট। হ্যাঁ, সবজিও তো ভালো। আজকে দোকান ছিল আনলিমিটেড ভাত। হ্যাঁ, আজকে দোকান ছিল আনলিমিটেড ভাত, শসা দিছে? সব সিদ্ধ হয়ে গেছে। দুপুরের খাবার কমপ্লিট। আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল, টেস্ট ভালো ছিল, কোয়ান্টিটি ভালো ছিল, অনেক বেটার। আর 750 টাকা হচ্ছে 3 বেলার খাবারের প্যাকেজ এখানে রাখে। 3 বেলার খাবারের মধ্যে দুপুরের খাবারে দিল তো দেখালাম, রাতে দিবে বারবিকিউ চিকেন আর পরোটা, আর পরদিন সকালে দিবে ডিম খিচুড়ি। তো ভাত খাওয়ার পর এখন বাজে হচ্ছে 3টার মতো, শরীর ছেড়ে দিছে, একটু রেস্ট করব, দেন হয়তো একটু ঘুমাবো। মাত্র ঘুম থেকে উঠলাম, এখন 5টা বাজে, আর সূর্যের আলো অলরেডি পড়ে গেছে, আর বাইরে আমাদের টেন্ট রেডি করতেছে। টেন্ট রেডি হয়ে গেছে, এখন জাস্ট শোবার জন্য যা যা দরকার তা এখানে আনে রাখতে হবে। ওই স্লিপিং ম্যাট, বালিশ, কম্বল, এগুলো। এটা হচ্ছে 3 জনের টেন্ট, 3 জনের জন্য হিউজ জায়গা। এটা আমার ব্যাগ, এই যে স্লিপিং ম্যাট, 3টা বালিশ আর 3টা কম্বল, আর এখান থেকে এই ভিউটা পাওয়া যায়। ওয়াও।
সূর্য অলরেডি ডুবে গেছে, তার মানে এই চুংদার বকের সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যার আয়োজন শেষ, এবার রাতের আয়োজন দেখার পালা। 1 কাপ চা নিয়ে এই মাচাগের মধ্যে বসবো এবং রাতের আয়োজন দেখার জন্য অপেক্ষা করব। এখানে শুনশান নীরবতা, সাথে হচ্ছে বাতাসের শব্দ, দূর থেকে ভেসে আসা পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, আর আকাশটা একদম পরিষ্কার আজকে। কালকে আকাশে নাকি অনেক তারা ছিল, হোপফুলি আজকে অনেক তারা পাবো। তো সব মিলে দিনের পাহাড় আর রাতের পাহাড়ের মধ্যে অনেক তফাৎ। দিনের পাহাড়ের সৌন্দর্য দেখা শেষ, এখন রাতের পাহাড়ের সৌন্দর্য দেখার অপেক্ষা। আমাদের হচ্ছে গাড়ি নিয়ে যাইতে হয়, গাড়ির ট্যাঙ্কি না রাখলে তেলে দেবে না। আমাদেরকে ভুলেও দিবে না। আমাদের রাতের খাবার দিয়ে দিছে। এখানে আছে 1 পিস বারবিকিউ চিকেন, আর 1 2 আর 3 পিস পরোটা, আর হচ্ছে একটা সস। তখন ঘুমাইছিলাম, খাবার জন্য উঠছি, এখন খেয়ে আবার ঘুমায় যাব। দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং গুড পিপল, মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন 5:30 বাজে। আর আমার সামনে আকাশ লাল হচ্ছে, মানে সূর্য উঠবে। আমি আছি মূলত এখন সানসেট পয়েন্টে, ওই দিকটায় হচ্ছে সানরাইজ পয়েন্ট। তো এখন সানরাইজ পয়েন্টের দিকে যাই, গিয়ে সূর্যটা দেখি। এখনও রিসোর্টের কেউই ওঠে নাই, আমি প্রথম ব্যক্তি চেক-ইন উঠে গেছি। সবাই ঘুমাচ্ছে, জুম করে সবাই ঘুমাচ্ছে। এখানে রাতে আরও নতুন 5 জন আসছে, ওনারাও ঘুমাচ্ছে। এখন এই রাস্তা দিয়ে নেমে দেন ওই পাহাড়টাতে যাব, যেখানে আমাদের এই রিসোর্টের সানরাইজ পয়েন্ট আছে। এখানে লেখা আছে যৌথ খামার বাগানপাড়া ব্যাপটিস্ট চার্চ শ্মশান, মানে এটা একটা শ্মশান। এই শ্মশান, দেন এর পাশেই জঙ্গল বিলাস রিসোর্ট, আর এইদিকে চুংদারবক। খেয়ালই করি নাই, মাত্র সকালে যখন নামতেছি সানরাইজ পয়েন্টে যাওয়ার জন্য, তখন এটা চোখে পড়লো, শ্মশানের পাশে রিসোর্ট। ইন্টারেস্টিং। চলে আসছি সানরাইজ পয়েন্টে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে আমাদের টেন্ট ছিল, রিসেপশন। আর এখান থেকে আকাশ লাল হয়ে আছে, নিচে সাদা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে। সকালে ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, সামনে সূর্য উঠতেছে আর সাদা সাদা মেঘ ভাসতেছে। পাহাড়ের চূড়া থেকে পৃথিবী আসলে অন্যরকম সুন্দর লাগে। এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই অবশ্যই পাহাড়ের চূড়াতে আসতে হবে। ফাইনালি সূর্য উঠে গেছে আর মেঘ দেখা যাচ্ছে, হালকা মেঘ, বাট এখানে তুলার মতো জমাট বাঁধা মেঘ দেখা যায় এখানে। তো সেটা এখন নাই, সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই বর্ষার শেষে এবং শীতের শুরুতে আসতে হয়। বাট এখান থেকেও খারাপ লাগতেছে না, তবে এই মেঘগুলাই বর্ষার শেষে অথবা শীতের শুরুতে একদম এই পর্যন্ত চলে আসে, চারিদিকটা একদম সাদা মেঘে ঢাকা থাকে। এখানে একটা ক্রুশ চিহ্ন দেওয়া আছে, একটু পরপরই ক্রুশ চিহ্ন। এই যে সামনে একটা, তারপর হচ্ছে এই যে একটা, এই যে একটা, এগুলা কি কবর মেবি।
ওই যে ক্রুশ চিহ্ন, ওই যে ক্রুশ চিহ্ন। এখানে মাটি কাটা আছে, এটা কবর। বাট কবর হইলে এটা শ্মশান কেমনে হয়? ইন্টারেস্টিং ব্যাপারটা। আর এইখানে এরকম একটা শ্মশান হোক বা কবরস্থান হোক বা যাই হোক, এর মাঝে দিয়ে রিসোর্ট, ব্যাপারটা কেমন? এইখানে এটার পাশে গর্ত করে আছে, এটার পাশে গর্ত। আসলে বুঝতেছি না ঘটনা কি। অ্যাকচুয়ালি এই গর্ত করে গর্তের মধ্যে পড়ে নাকি কবর দিচ্ছে, দেন হচ্ছে এরকম ক্রুশ চিহ্ন। একদম অবাক করার মতো ব্যাপারটা, বুঝতেছি না কি বলবো, সেটাও খুঁজে পাচ্ছি না। বাট ইন্টারেস্টিং ব্যাপারটা। অনেকগুলো ক্রুশ চিহ্ন, 1 2 3 4 5 6 7 8 9 10, ওই যে নিচে একটা 11। মানে সকালে এসে একটা অবাক করার মতো জিনিস দেখলাম। রাতে দেখি নাই, রাতে দেখলে তো ভয় লাগতো। সকালে নাস্তা চলে আসছে, ভুনা খিচুড়ি আর ডিম আর 1 পিস শসা। তো ভাবছিলাম চিকেন খিচুড়ি দিবে, মানে গতবার যখন আসছিলাম তখন চিকেন খিচুড়ি ছিল, মানে ঝুড়ি ঝুড়ি চিকেন ছিল, সাথে ডিম ছিল। এটার মধ্যে চিকেন নেই, শুধু প্লেন খিচুড়ি আর হচ্ছে ডিম। রিসোর্ট থেকে চেক আউট করে ফেলছি, আবার সেই শ্মশানে আসছি। মূলত খবর নিয়ে আসছে এটা হচ্ছে ত্রিপুরাদের শ্মশান, আর ওরা সরাসরি লাশকে পোড়ায় ফেলে। আর এই যে গর্তটা আছে, এই গর্তের মধ্যেই মূলত পোড়ায়, দেন হচ্ছে মাটি চাপা দিয়ে দেয়, দেন এখানে ক্রুশ লাগায়। আর এখানে তো অনেক, মানে যে একটা গর্তের মধ্যে একজনকেই পোড়ায় দেন ওই যে ক্রুশ লাগায় দেয়। তবে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।